জামাতের রাজনীতির যে প্রস্তাবনা, এর সাথে এবি পার্টির রাজনীতির প্রস্তাবনার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমরা একটা রেগুলার পলিটিক্স করতেছি, অধিকার ভিত্তিক রাজনীতি। জামাত একটা ইসলামী রাষ্ট্র করতে চায়, আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলছি না, আমরা বলছি কল্যাণ রাষ্ট্রের কথা বলছি। এবি পার্টি করেছি, আমাদের রাজনীতিতে কতগুলো ভয়েড আছে, কিছু কিছু জায়গা আছে যেটা নিয়ে রাজনীতি করা হচ্ছে না, আবার যেগুলো নিয়ে রাজনীতি করা হচ্ছে সেগুলোকে আমরা অন্যায্য এবং অপ্রাসঙ্গিক মনে করছি। যেমন ধরেন, বাংলাদেশে একটা রাজনীতির জায়গা হচ্ছে পরিবার কেন্দ্রিক এবং খুব অতীতমুখী। তো সেই জায়গাতে আমরা মনে করছি যে 2024 সালে বসে রাজনীতিটা 1971 সালের অবদানকে কেন্দ্র করে হতে পারে না, অথবা 2024 সালে বসে 70-এর দশকে 80-র দশকে কারা দেশের জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতার স্বরূপ তাদের পরিবারের সাথে রাজনীতি করা, এইটা একটা যৌক্তিক জায়গা হতে পারে না। আমরা অবশ্যই আমাদের অতীতের সকল জাতীয় নেতার কর্মকাণ্ড অবদানকে স্বীকার করি, সম্মান করি, কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, এবং তাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো নিয়েও আমরা সমালোচনা করি এবং করব। রাজনীতি হচ্ছে সবসময় একটা ভবিষ্যৎমুখী জিনিস। এটার উদাহরণ দেই হচ্ছে আমি গাড়ির মতো করে আর কি। একটা গাড়ি হচ্ছে একটা রাষ্ট্র। এইটার গাড়ির ড্রাইভিং সিটে বসেন হচ্ছে যারা নির্বাচিত রাজনীতিবিদ, সরকার গঠন করেন তারা। তো সেই গাড়ির ড্রাইভার যদি কন্টিনিউ পিছনের দিকের জানলাতে তাকিয়ে গাড়িটা চালান, সেই গাড়িটা খাদে পড়ে যাবে। অতএব রাজনীতির গাড়িটাতে সবসময় হচ্ছে সামনের দিকে চলতে হবে, যে আজকের 24 সালের সমস্যাটা কি, 34 সালে বাংলাদেশে কি কি সংকট হতে পারে, 2050 সালে বাংলাদেশে কত লক্ষ লোক বেকার থাকবে, সেই বেকারত্ব আমি এখন থেকে কিভাবে প্রস্তুতি নেব আমার জনগোষ্ঠীকে প্রস্তুত করবার জন্য। 2050 সালে কি এই বাংলাদেশটা থাকবে, না বিশ্বে যে উষ্ণায়নের সমস্যা চলছে, পরিবেশের পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, পানির বেড়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে মেরুগুলো, উত্তর মেরু দক্ষিণ মেরুর, সেক্ষেত্রে বাংলাদেশের কি 1/3 ডুবে যাবে? তাহলে সেই যে পরিবেশ তাড়িত যে উদ্বাস্তু হবে তাদেরকে নিয়ে আমরা কি করব? তারা কি সবাই ঢাকায় চলে আসবে? তাহলে আমার এই যে আসন্ন সমস্যা এবং সংকটগুলো নিয়ে এবি পার্টি করেছি, আমাদের রাজনীতিতে কতগুলো ভয়েড আছে, কিছু কিছু জায়গা আছে যেটা নিয়ে রাজনীতি করা হচ্ছে না, আবার যেগুলো নিয়ে রাজনীতি করা হচ্ছে সেগুলোকে আমরা অন্যায্য এবং অপ্রাসঙ্গিক মনে করছি। যেমন ধরেন, বাংলাদেশে একটা রাজনীতির জায়গা হচ্ছে পরিবার কেন্দ্রিক এবং খুব অতীতমুখী। তো সেই জায়গাতে আমরা মনে করছি যে 2024 সালে বসে রাজনীতিটা 1971 সালের অবদানকে কেন্দ্র করে হতে পারে না, অথবা 2024 সালে বসে 70-এর দশকে 80-র দশকে কারা দেশের জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতার স্বরূপ তাদের পরিবারের সাথে রাজনীতি করা, এইটা একটা যৌক্তিক জায়গা হতে পারে না। আমরা অবশ্যই আমাদের অতীতের সকল জাতীয় নেতার কর্মকাণ্ড অবদানকে স্বীকার করি, সম্মান করি, কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, এবং তাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো নিয়েও আমরা সমালোচনা করি এবং করব। রাজনীতি হচ্ছে সবসময় একটা ভবিষ্যৎমুখী জিনিস। এটার উদাহরণ দেই হচ্ছে আমি গাড়ির মতো করে আর কি। একটা গাড়ি হচ্ছে একটা রাষ্ট্র। এইটার গাড়ির ড্রাইভিং সিটে বসেন হচ্ছে যারা নির্বাচিত রাজনীতিবিদ, সরকার গঠন করেন তারা। তো সেই গাড়ির ড্রাইভার যদি কন্টিনিউ পিছনের দিকের জানলাতে তাকিয়ে গাড়িটা চালান, সেই গাড়িটা খাদে পড়ে যাবে। অতএব রাজনীতির গাড়িটাতে সবসময় হচ্ছে সামনের দিকে চলতে হবে, যে আজকের 24 সালের সমস্যাটা কি, 34 সালে বাংলাদেশে কি কি সংকট হতে পারে, 2050 সালে বাংলাদেশে কত লক্ষ লোক বেকার থাকবে, সেই বেকারত্ব আমি এখন থেকে কিভাবে প্রস্তুতি নেব আমার জনগোষ্ঠীকে প্রস্তুত করবার জন্য। 2050 সালে কি এই বাংলাদেশটা থাকবে, না বিশ্বে যে উষ্ণায়নের সমস্যা চলছে, পরিবেশের পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, পানির বেড়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে মেরুগুলো, উত্তর মেরু দক্ষিণ মেরুর, সেক্ষেত্রে বাংলাদেশের কি 1/3 ডুবে যাবে? তাহলে সেই যে পরিবেশ তাড়িত যে উদ্বাস্তু হবে তাদেরকে নিয়ে আমরা কি করব? তারা কি সবাই ঢাকায় চলে আসবে? তাহলে আমার এই যে আসন্ন সমস্যা এবং সংকটগুলো নিয়ে, এটা নিয়ে আমাকে আজকে থেকে ভাবতে হবে। কিন্তু আমরা দেখলাম যে পুরাতন রাজনীতির সংকট হচ্ছে যে তারা অতীতে আটকে গেছে, তারা নতুন আগামী 20 বছর পরের বাংলাদেশটাকে এনভিশন করতে পারছে না, মানে এটাকে একটা রূপরেখা দেওয়া, এটার একটা স্বপ্ন তৈরি করতে তারা পারছে না।
এবি পার্টির রাজনীতিটা হচ্ছে সেই জায়গাতে, সেই যে মানে ভয়েডটা আছে, খালি জায়গাটা আছে, সেখানে করতে চায়। দ্বিতীয় রাজনীতি হচ্ছে এবি পার্টির, সেটা হচ্ছে যে বাংলাদেশে যেটার ঘাটতি আছে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক রাজনীতি, সমস্যা সমাধানের রাজনীতি, ইস্যুকে অ্যাড্রেস করার রাজনীতি। যেমন ধরেন এখন সেপ্টেম্বর মাস, বন্যা তো হওয়ার কথা না, কিন্তু সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারে বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, পুরো অঞ্চলে, সিলেটে কি দেখলাম। আষাঢ় মাসে দেখেন আবার বৃষ্টি হচ্ছে না। তাহলে যখন বৃষ্টি হওয়ার তখন হচ্ছে না, ফসল নষ্ট হচ্ছে, আবার যখন বৃষ্টি হবার না তখন হচ্ছে। তাহলে এই যে সংকটগুলো স্থানীয় জনগণকে কিভাবে আক্রান্ত করছে, আহত করছে, কষ্ট দিচ্ছে, সেটা আমরা কিভাবে ডিল করব? সেই সমস্যাগুলো নিয়ে কাজ করা, কথা বলা, বিকল্প হাজির করার জায়গাটা হচ্ছে আমরা বলছি ইস্যু ভিত্তিক রাজনীতি, সমস্যা সমাধানের রাজনীতি। সম্প্রতি আপনারা দেখলেন গত এক সপ্তাহ থেকে শ্রমিক অসন্তোষ চলছে আমাদের জুতা কোম্পানিতে, আমাদের ঔষধ শিল্প কারখানাগুলোতে, আমাদের পোশাক শিল্পগুলোতে, আমাদের বস্ত্র শিল্পগুলোতে সাডেনলি, এবং একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে। এটা সমাধান কি? আমরা কি করব? কি করা দরকার? বারবার কেন এটা হচ্ছে? প্রতি এক দুই দিন পর পরে আমরা এই গার্মেন্টসের সমস্যা, ওই গার্মেন্টসের সমস্যা, কেন এগুলো হচ্ছে? এগুলো স্থায়ী সমাধান হচ্ছে না কেন? এইগুলো নিয়ে কাজ করা হচ্ছে রাজনৈতিক দলের কাজ। রাজনৈতিক দলগুলো গত 53 বছরে এই কাজগুলো করতে ব্যর্থ হয়েছে। আমাদের রাজনীতির ইতিহাসে শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা দেখেছি ইস্যু ভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতিটা উনি করতে চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু উনি খুব অল্প সময়ে ক্ষমতায় ছিলেন, নিহত হয়ে গেছেন, ওনার সেই অপূর্ণাঙ্গ কাজগুলো পরবর্তীতে ওনার দল অনেক ক্ষেত্রে ক্যারি করতে পারে নাই। তা আমরা মনে করছি যে সেই জায়গাটাতে যেটা উনি 70-এর দশকে শুরু করেছিলেন, এটাকে 24-এর মতো করে আপডেট করবার একটা রাজনীতি বাংলাদেশে আছে। তৃতীয়, আমরা বলছি নতুন প্রজন্মের রাজনীতির মানে হচ্ছে ঐক্য এবং অধিকারের রাজনীতি। প্রায় আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই, আপনাদের রাজনীতির আদর্শ কী, মতাদর্শ কী? আপনারা কি ডান? আপনারা কি বাম? আপনারা কি ইসলামপন্থী রাজনীতি করেন? আপনারা কি ধর্মের সাথে সংশ্লিষ্ট? আপনারা কি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বিপক্ষের মানুষ? আমরা সবসময় বলছি আমরা কোনো মতাদর্শিক রাজনীতি করব না, আমরা অধিকারের রাজনীতি করব। অধিকারটা কি? যে বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হয়েছে, তার এই সীমানার মধ্যে যারা বাস করেন, যে নাগরিক আছে, এই নাগরিক সমাজের দুঃখ কষ্টকে অ্যাড্রেস করবার জন্য, এই দুঃখ কষ্টকে মানে একটা সমাধানের দিকে নিয়ে তাদের জীবনটাকে আরামদায়ক করবার নাম হচ্ছে আমাদের রাজনীতি। সো এই বাস্তবতায় হচ্ছে এবি পার্টির কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে ন্যূনতম এখন দলের পরিচিতি বেড়েছে, নিবন্ধন হয়েছে, সারা দেশে একটা নতুন বাংলাদেশ গড়বার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যোগ্য তরুণ মেধাবীদেরকে দেশের মানুষ রাজনীতিতে দেখতে চায়, সেই জায়গাটাতে আমরা কাজ করতে চাই। এবং বাংলাদেশে এখন যে 12 কোটি ভোটার আছে, তার ভিতরে 3.5 থেকে 4 কোটি ভোটারের বয়স হচ্ছে 35-এর নিচে। অতএব এই জনগোষ্ঠী কিন্তু একটা ভিন্ন বাংলাদেশ দেখতে চায়। যে জনগোষ্ঠী, যে রাজনৈতিক নেতারা 70-এর দশকের অথবা 60-এর দশকের রাজনীতি করতে চান, আমরা মনে করি তরুণরা এই রাজনীতি গ্রহণ করবে না। আমাদের একটা ফরওয়ার্ড লুকিং পলিটিক্স দরকার। আওয়ামী লীগের আমলে শত শত কৃত্রিম শ্রমিক সংগঠন তৈরি করা হয়েছে, যাদের কাজ হচ্ছে, মৌলিক কাজ ছিল বিভিন্ন বড় বড় শিল্প কারখানাতে চাঁদাবাজি করা। এবং আপনি জানেন হয়তো একটা ঝুট ব্যবসা বলে একটা ব্যবসা আছে, যে গার্মেন্টসের যে অতিরিক্ত যে পরিত্যক্ত কাপড়ের টুকরাগুলো থাকে, এগুলো টনকে টন তারা ওখান থেকে নিয়ে এসে বিক্রি করে দেয়, যেটা চাঁদাবাজির একটা রিপ্লেসমেন্ট। মালিকপক্ষ এগুলো তাদেরকে দিয়ে দেয় তথাকথিত নিরাপত্তার জন্য, যেন তাদেরকে আর চাঁদা দিতে না হয়, এবং বিকল্প শ্রমিক আন্দোলন যেন কখনো গড়ে না ওঠে, তাদেরকে দিয়ে তার সাথে দমন করা যায়। তো এই কারণগুলোর মধ্যে আমরা দেখলাম যে এই শ্রমিক লীগের অ্যাফিলিয়েটেড লোকরা, তারা গত যে পতিত সরকার আছে তাদের মদতপুষ্ট হয়ে এই শিল্প কারখানাগুলোতে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। শিল্প শ্রমিকদের ন্যায্য কিছু দাবি আছে যৌক্তিক, যেমন ধরেন কর্মঘণ্টা মোতাবেক বেতন বাড়াতে হবে। আমি 8 ঘন্টার বেশি কাজ করতে বাধ্য নই আন্তর্জাতিক আইন মোতাবেক, আমাদের শ্রম আইন মোতাবেক, কিন্তু আমাকে যদি আপনি 8 ঘন্টার বেশি কাজে লাগান, তাহলে আমাকে বোনাস দিতে হবে। আমাকে বছর শেষে 2-3টা বোনাস দেবার কথা আছে। কর্ম পরিবেশ ঠিক করা, আমার নিরাপত্তা, দুগ্ধপোষ্য মায়েরা আছেন, বাচ্চারা আছেন, তাদেরকে দেখভাল করবার জায়গা, অসুস্থ হলে অথবা
কাজের ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা হয় তাদেরকে দেখভাল করবার জায়গা, এই দাবিগুলো আমাদের শ্রমিক ভাই বোনরা করে আসছেন। এগুলো যৌক্তিক দাবি, কিন্তু কিছু অযৌক্তিক দাবিও আছে। যখন তখন বেতন বাড়ানোর দাবি, যখন তখন আপনার চাকরি দেওয়া অথবা চাকরিচ্যুত হওয়ার যে অধিকার থাকা না থাকার প্রশ্ন, যখন তখন আপনার মানে মিছিল মিটিং করে কোম্পানি শাটডাউন করে দেওয়া, ভাঙচুর করা, আগুন লাগিয়ে দেওয়া, এরকম অযৌক্তিক কিছু বাস্তবতাও আছে। তাই আমরা দাবি করেছি যে যত শ্রমিক লীগ অ্যাফিলিয়েটেড, গত রেজিমের অ্যাফিলিয়েটেড যত কৃত্রিম শ্রমিক সংগঠন আছে, এগুলো সবগুলো বাতিল করে দিতে হবে নিবন্ধন। দ্বিতীয়ত আমরা দাবি করেছি যৌক্তিক যে আন্দোলন আছে, যৌক্তিক দাবি দেওয়াগুলো আছে, বেতন বৃদ্ধি থেকে শুরু করে ন্যূনতম মজুরি দেওয়া, এগুলো মেনে নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। মালিক পক্ষকে আমরা বলছি যে শ্রমিক ভাই বোনরা আপনার দেশের মানুষ, আপনার দেশের নাগরিক, তারা ভালো না থাকলে আপনার কোম্পানি ভালো থাকবে না। অতএব আপনি যে মুনাফা করছেন কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, এটা বছর শেষে তাদের সাথে শেয়ার করেন, তাহলে আপনাদের একটা দরদ তৈরি হবে, মালিক শ্রমিকের একটা সংহতি তৈরি হওয়া দরকার। এটা আমরা দাবি করেছি। আমরা দাবি করেছি যে জ্বালানি নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ জায়গা। বিভিন্ন কোম্পানিগুলো থেকে উদ্যোক্তারা বারবার বলছেন তারা পর্যাপ্ত এবং যে মানের, যে প্রেসারের বিদ্যুৎ, গ্যাস, পানি থেকে শুরু করে জ্বালানি দরকার, তারা সেটা পাচ্ছেন না। আমরা দাবি করেছি অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো দেওয়া। আমরা দাবি করেছি যে অসন্তোষের পিছনে যে বহিরাগতরা দায়ী, যারা লুঙ্গি পরে, হেলমেট পরে এসে মারামারি করছে, বেশ কয়েকজন শ্রমিক ভাই বোনকে হত্যা করেছে, তাদেরকে দ্রুত তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করা। যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন করা, ক্ষতিপূরণ দেওয়া, যদি কর্ম উপযোগী কোনো ছেলে মেয়ে থাকে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া, যেন পরিবারটা থেকে খেয়ে বাঁচতে পারে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আরেকটা দাবি করেছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমেরিকার বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশের যে অধিকার ছিল, সেটা আমেরিকার সরকার বাতিল করে দিয়েছে। কারণ বাংলাদেশে গণতন্ত্র নাই, শ্রমিক ইউনিয়নে করবার যে ন্যায্য অধিকারের ক্ষেত্রে অনেক ঘাটতি আছে, অনেক শ্রমিক নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, যেগুলোর বিচার করা হয় নাই। এগুলোর প্রতিবাদে আমেরিকা জিএসপি সুবিধা বাতিল করে দিয়েছে। প্রফেসর ইউনুস, যিনি আমাদের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সারা দুনিয়ার বিভিন্ন সরকারের সাথে খুবই ভালো সম্পর্ক আছে ওনার এই ব্যক্তিগত সম্পর্ক এবং বাংলাদেশ রাষ্ট্রের কূটনৈতিক জায়গা, দুটো মিলিয়ে কিভাবে আমরা আবার আমেরিকার মার্কেটে বিনা শুল্কে প্রবেশ করতে পারি, সেই জায়গাটা আমাদের চেষ্টা করবা দরকার। এবং শুল্ক থাকলেও সেটা 5% নিচে কিভাবে নামিয়ে আনা যায়, সেটার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা স্বাগত জানাই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই শিল্প অঞ্চলগুলোর নিরাপত্তার জন্য। তারা এবং শিল্প পুলিশ, সাথে গোয়েন্দা সংস্থা, সবাই মিলে যদি যৌথভাবে কাজ করা হয়, আমরা ধারণা করছি আগামী কয়েকদিনের ভিতরে বিশৃঙ্খলা যেটা আছে সেটা কমে যাবে এবং পরিস্থিতি ঠান্ডা হয়ে আসবে। তবে একই সময়ে যারা ন্যায্য প্রতিবাদ করেছেন, নিরস্ত্রভাবে শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করেছেন, এমন কোনো শ্রমিক ভাই বোনকে যেন হেনস্থা না করা হয়, সেটারও দাবি করছি। 5 তারিখের পর থেকেই যেহেতু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছিল, তখন থেকেই সেনাবাহিনী যেহেতু ডিপ্লয়েড ছিল, কারফিউ জারি করা ছিল, তারা রাস্তাঘাটে সারা দেশে নিরাপত্তা দিয়েছেন, জনগণের কাতারে তারা ছিলেন, অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন, এক পর্যায়ে এসে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তখন থেকেই দেওয়া উচিত ছিল। দিলে যেটা হতো, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থাটা আমরা পরে গত মাসে দেখেছি, এটা অনেকাংশে কমে যেত এবং পারহ্যাপস ভালো থাকতো। তো সেটা দেরিতে হলেও স্বাগতম যে এই কাজটা তারা করেছেন এবং এই সিদ্ধান্ত নেবার জন্য। সেনাবাহিনীকে পুলিশিংয়ের যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের, এটা আসলে যেটা হয়েছে, আমাদের পুলিশ সদস্যদের একটা বিশাল অংশ এখনও কাজে ফেরেন নাই। সেই সংখ্যাটা ন্যূনতম 35 থেকে 40% হবেন। যারা ফিরেছেন তারা এখনও ট্রমাটাইজড আছেন, কারণ তারা অনেকেই হত্যা, গণহত্যা, গুলি ছোড়া, মানুষ মারা, পুড়িয়ে মারা, মানে নৃশংসতম বর্বরতার সাথে তারা অনেকে জড়িত ছিলেন। অতএব তাদের চাকরি থাকবে কিনা, জানাজানি হবে কিনা, ফিউচার কী হবে, এরকম অনেক অনিশ্চয়তার মধ্যে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা আছেন। তো এই জায়গাগুলোতে আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে আলাদা করতে হবে কারা আসলে কাজ করতে বাধ্য হয়েছেন, কারা মানুষ মেরেছেন, কারা শুধু টিয়ার শেল মেরেছেন। যিনি গুলি করে মানুষ মেরেছেন আর যিনি শুধু টিয়ার শেল মেরেছেন, এই ধরনের পুলিশ সদস্যদের মধ্যে আলাদা করে ফেলতে হবে। দুজনের শাস্তি একরকম হইতে পারে না। ধরেন ঢিল মারছে, মিছিল মিটিং হচ্ছে, টিয়ার শেল মারাটা এটা নর্মালি একটা সাউন্ড গ্রেনেড চার্জ করা একটা নর্মাল ব্যাপার, এতে মানুষ নিহত হয় না, সিরিয়াসলি আহত হয় না। কিন্তু গুলি করে যাদেরকে মেরেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
প্রশাসন এবং পুলিশে যে অরাজকতা চলছে, বিভিন্ন থানাতে আমরা যে সেবার ঘাটতি দেখতে পাচ্ছি, সেখানে অবশ্যই আমরা মনে করছি যে সেনাবাহিনীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেসির, এটা পালন করতে পারলে আপাতত যে পরিস্থিতির যে একটা বিশৃঙ্খলা চলছে, অরাজকতা চলছে, এটা কমে আসবে এবং দেশবাসীর জন্য সেবা দেবার ক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে আমরা সেনাবাহিনী সদস্য ভাই বোনদেরকে বলবো যে আপনাদের এই দেশের বিভিন্ন পর্যায়ে কাজে অবদান যেমন আছে, আপনাদের কিন্তু এই দেশের মানুষকে গুম খুন গণহত্যা করবার ঘটনাও ঘটেছে গত 16 বছরে। তাই অনুরোধ করব যে ম্যাজিস্ট্রেসি আপনারা পেয়েছেন, এই ম্যাজিস্ট্রেসিতে ক্ষমতা প্রয়োগ করবার ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রিত থাকবেন, ন্যায্যতার ভিত্তিতে করবেন, কোনো বাড়াবাড়ি যেন না হয় এবং জনগণের বিপক্ষে যাবেন না। সার্বিকভাবে দেশবাসীর যে কামনা বাসনা আছে, আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষার বাইরে গিয়ে করবেন না। তাহলে আপনাদের মানুষকে আপনাদের ব্যাপারে যে ভালোবাসা তৈরি হয়েছে, সেখান থেকে মানুষ আবার নিজেদেরকে উজ্জ্ব করবে এবং আপনাদেরকে রিজেক্ট করবে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রিজাইন করেছেন হচ্ছে যে উনি আসলে খুব অসুস্থ, উনি ক্যান্সারে আক্রান্ত এবং গত বেশ কয়েক বছর থেকেই আসলে উনি দলে যে সময় দেওয়া দরকার ওনার শারীরিক বাস্তবতার কারণে উনি সেটা দিতে পারছিলেন না। তাই উনি ওনার জায়গা থেকে সেটা বলেছেন যে আমি দায়িত্ব পালন করতে পারছি না। আর উপদেষ্টাদের আসলে দলে কাজ কিন্তু খুব সক্রিয় কাজ না, খুবই ইররেগুলার অনিয়মিত বেসিসে পরামর্শ দেওয়া, অ্যাডভাইস করা, এইসব কাজ থাকে। তো যেহেতু আমাদের সাথে ওনার সম্পর্ক ভালো আছে, সেই সম্পর্কের ভিত্তিতে আমরা যে কোনো নাগরিক, সুশীল সমাজ, যে কোনো সিনিয়র সিটিজেনের পরামর্শ পদত্যাগ না করে ওটা করতে পারে। ওনার শারীরিক অবস্থার কারণে উনি ডিসাইড করেছেন যে উনি আসলে দায়িত্ব পালন করতে পারছেন না। উনি এখন এই মুহূর্তে হাসপাতালে আছেন, লম্বা সময় থেকে হাসপাতালে আছেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছি, আমরা নিজেরাও ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে দেয়। মূল বিষয় হচ্ছে যে অ্যাডভাইজারের রোল খুব অ্যাক্টিভ রোল না পার্টিতে। আর দ্বিতীয়ত হচ্ছে উনি যে কাজটা আগেও করতে পেরেছেন সেটা এখনও করতে পারবেন। আমাদের সাথে সম্পর্কে কোনো ঘাটতি নাই এবং আমরা মনে করছি যে ওনার সুস্বাস্থ্যটাই এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এবং তারপরেরটা পরে দেখা যাবে যে এতে উনি দেশে ফিরবেন কিনা, কোনো কাজে আত্মনিয়োগ করবেন কিনা, পরেরটা আমরা পরে দেখতে পারবো আর কি, সময় বলে দেবে। অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব রিজাইন করেছেন কারণ উনি একটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। আপনারা দেখেছেন যে অ্যাটর্নি জেনারেল যিনি হয়েছেন আসাদ ভাই, উনি একটা বিএনপির একটা বড় পদে ছিল। রাষ্ট্রীয় দায়িত্বে যখন যায় তখন দলীয় পদ ছেড়ে দিয়ে যেতে হয়। তো এই ভদ্রতার কারণেই আসাদ ভাই রিজাইন করেছেন বিএনপি থেকে, ঠিক একইভাবে অ্যাডভোকেট তাজুল ইসলামও এই পার্টি থেকে রিজাইন করেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে। তো এটাকে আমরা কোনো বড় দল ছাড়ার একটা বাস্তবতা দেখতে পাচ্ছি না, কারণ আমরা মনে করি উনি রাষ্ট্রীয় পদে না গেলে উনি দল করতেন। তৃতীয়ত হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারির কথা যেটা বলেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে ছাত্র আন্দোলনের যে বর্তমান যে বাস্তবতা চলছে, এই বাস্তবতার সাথে আমরা শুরু থেকে জুলাই মাস থেকে আমরা অ্যাক্টিভলি কাজ করছি। বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন, যারা নেতৃত্বে আছেন, তাদেরকে বুদ্ধি পরামর্শ দেওয়া, তাদের সাথে পাশে থাকা এবং তারা আমাদের সহযোদ্ধা অনুজ, তাদেরকে আমরা যেভাবে বুদ্ধি পরামর্শ দিচ্ছি, তাদের ভুল ত্রুটি যেখানে হচ্ছে সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি, তাদের যেখানে মৃদু সমালোচনা করা দরকার সেটাও আমরা করছি পাবলিকলি, আর ইন্টারনালি যতটুকু করা দরকার সেটা আমরা করছি। তাই নাসির উদ্দিন পাটোয়ারির যে সে বোধ করছেন যে এই বর্তমান ছাত্র সমাজের যে নেতৃত্ব এবং এই আকাঙ্ক্ষাকে সামনে এগিয়ে নেওয়ার যে প্রত্যয়, সেখানে ওনার মেজর রোল প্লে করবার সুযোগ আছে। বি টিম হইলে তো কখন দরকার ছিল, যখন জামাতের রাজনীতি ডিফিকাল্টির মধ্যে ছিল। তো জামাতের কয়জন লোক আসলে জয়েন করেছে বি টিমে তো দিলে তো হাজার হাজার লোক জয়েন করার কথা, যারা নির্যাতিত ছিল, মিথ্যা মামলায় ছিল, জেলে ছিল। সারা দেশে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জয়েন করার কথা, করে নাই তো জামাত থেকে এসে। আমাদের 60% প্লাস নেতাকর্মীরা হচ্ছে যারা কখনো রাজনীতি করেন নাই, একদমই নতুন মানুষ। আমাদের মধ্যে অন্যান্য দলের রাজনীতি করেছেন, বাম রাজনীতি করেছেন, জাতীয় পার্টির রাজনীতি করেছেন, ইভেন আওয়ামী লীগের রাজনীতি করেছেন অনেক আগে, আপনার সেই 80-র দশকে 70-এর দশকে এমন মানুষজন আমাদের সাথে কাজ করছেন। সো ওখান থেকে আসছেন বলেই তারা এখানে আসছেন। আর এখন কি প্রয়োজন রেলেভেন্স, জামাত তো এখন ওপেনলি কাজ করতে পারছে। তো এ টিম যখন ফাংশনাল তখন বি টিম লাগবে কেন? তাহলে তো আমরা অফিস টফিস গুটায় বাসায় চলে যাইতাম, আমরা বাসায় চলে যাইনি। তো এ টিম বি টিমের সম্পর্কটা বুঝতে হবে যে রাজনীতিটা কি। জামাতের রাজনীতির যে প্রস্তাবনা, এর সাথে এবি পার্টির রাজনীতির প্রস্তাবনার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমরা একটা রেগুলার পলিটিক্স করতেছি,
অধিকার ভিত্তিক রাজনীতি। জামাত একটা ইসলামী রাষ্ট্র করতে চায়। আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলছি না, আমরা বলছি কল্যাণ রাষ্ট্রের কথা বলছি। কল্যাণ রাষ্ট্র নিয়ে আমরা বারবার কথা বলেছি যে মানুষের মৌলিক অধিকারের জায়গাটা এনশিওর করাটা হচ্ছে এটার মুদ্রা রাজনীতি। যে 5টা মৌলিক অধিকারের কথা আমাদের সংবিধানে বলে দেয়া আছে, এটাই হচ্ছে এনশিওর করবে রাষ্ট্র তার কর্মসূচির মধ্য দিয়ে। তো সেই জায়গাতে জামাতের রাজনীতির সাথে এবি পার্টির রাজনীতির ন্যূনতম শতাংশ কোনো মিল নাই। অতএব এটা এবং এই রাজনীতি কখনো এ টিম বি টিম হইতে পারবে না টেকনিক্যালি। এবং যদি হইতো তাহলে লক্ষ লক্ষ জামাত শিবিরের লোকরা ইতিমধ্যে এই দলে চলে আসেন নাই। বাংলাদেশের যে কোনো নাগরিকের দল করা, সংগঠন করা, সংগঠিত হওয়ার অধিকার আছে। নতুন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন তারা যদি মনে করেন তারা দল করবেন, একটা একাধিক যে কারো রাজনৈতিক দল করবার সুযোগ আছে, সেখানে তাদেরকে পরিষ্কার করে প্রস্তাবনা দিয়ে বলতে হবে যে বাংলাদেশের চলমান রাজনীতিতে তারা নতুন কি মাত্রা যোগ করবেন যেটা অন্যান্য রাজনৈতিক দল করতে পারছে না। এমন একটা প্রস্তাবনা দিতে পারলে তারা রাজনীতি করবে, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই। আমাদের ছাত্র রাজনীতি নিয়ে বক্তব্য খুব সুস্পষ্ট, সেটা হচ্ছে দলীয় কোনো ছাত্র শিক্ষক রাজনীতি ক্যাম্পাসে থাকতে পারবে না। কোনো টিচার ন্যাশনাল পলিটিক্স করতে পারবে না। কোনো ছাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টির দল, দলীয় সংগঠন ক্যাম্পাসে করতে পারবে না। ক্যাম্পাসে শুধুমাত্র চলবে হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি। নির্বাচিত ছাত্র সংসদের মধ্য দিয়ে ছাত্র প্রতিনিধিরা নির্বাচিত হবেন, তারা ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করবেন। যে ক্যাম্পাসে পলিটিক্স থাকবে ছাত্র সংসদ ভিত্তিক। বাহিরে, ক্যাম্পাসের বাইরে যে কারো রাজনীতি করবার অধিকার আছে। পল্টনে, মতিঝিলে এসে সে রাজনীতি করবে, সেটা তার নিজস্ব ব্যাপার।